কল্পনা করুন মধ্যরাত, দিল্লির একটি সাধারণ ফ্ল্যাট। ভেতরে এক যুবক, আফতাব, তার মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছে। হয়তো বন্ধুদের সাথে চ্যাট করছে অথবা অনলাইনে খাবার অর্ডার করছে। তার আচরণে অস্বাভাবিকতার বিন্দুমাত্র চিহ্ন নেই। কিন্তু ওই ঘরের ভেতরেই একটানা শব্দ করে চলেছে একটি নতুন কেনা ফ্রিজ। আর সেই ফ্রিজের দরজার আড়ালে লুকিয়ে আছে এক বীভৎস সত্য। ভেতরে থরে থরে সাজানো রয়েছে রক্ত জমে বরফ হয়ে যাওয়া পলিথিনের প্যাকেট। আর সেই প্যাকেটের ভেতরে রয়েছে তারই প্রেমিকা শ্রদ্ধার নিথর দেহের ৩৫টি খণ্ড। আপনি কি ভাবতে পারেন যে ঘরে নিজের প্রেমিকার কাটা মাথা ফ্রিজে রাখা, সেই ঘরেই একজন মানুষ কিভাবে দিনের পর দিন স্বাভাবিক জীবনযাপন করতে পারে? কিভাবে সে নতুন বান্ধবীকে ডেটে নিয়ে আসতে পারে? এটা কোনো সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমার চিত্রানাট্য নয়। এটা আমাদের সময়ের সবচেয়ে আলোচিত, নৃশংস এবং অবিশ্বাস্য এক সত্য ঘটনা, যার প্রতিটি পরতে লুকিয়ে আছে এক ঠান্ডা মাথার শয়তানের ছক। কালো ডায়েরির আজকের পর্বে আমরা এমন এক হত্যাকাণ্ডের গভীরে প্রবেশ করব, যা শুধু একটি অপরাধ নয়, এটি আধুনিক ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং মানুষের মনস্তাত্ত্বিক অন্ধকারের এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি। আমাদের গল্পটা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে, আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে সত্যি কতটা চিনি। আজ আমরা সেই ঘটনার প্রতিটি মোড় বিশ্লেষণ করব, যা খবরের শিরোনামের আড়ালে চাপা পড়ে গিয়েছিল। আমরা সেই সব অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খুঁজব যা আজও মানুষকে ভাবায়। আজকের কাহিনী শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ড। আসুন সেই ভালোবাসার গল্পের পাতা উল্টাই, যার শেষটা লেখা হয়েছিল রক্ত দিয়ে। আমাদের এই গল্পের শুরুটা ছিল রূপকথার মতো। ২০১৯ সাল, মুম্বাই শহর। শ্রদ্ধা ওয়াকার প্রাণশক্তিতে ভরপুর এক তরুণী, কাজ করতেন একটি বহুজাতিক সংস্থায়। অন্যদিকে আফতাব আমিন পুনাওয়ালা শান্ত স্বভাবের একজন ফুড ব্লগার ও প্রশিক্ষণপ্রাপ্ত শেফ। দুজনের পরিচয় হয় অনলাইন ডেটিং অ্যাপ বাম্বলের মাধ্যমে। ডিজিটাল যুগের এই প্রেম প্রথম থেকেই ছিল তীব্র। একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন জগতের বাসিন্দা হওয়া সত্ত্বেও তাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ কাজ করেছিল। কিন্তু এই সম্পর্কের আকাশে শুরু থেকেই ছিল কালো মেঘের আনাগোনা। ধর্মীয় পরিচয়ের ভিন্নতার কারণে শ্রদ্ধার পরিবার এই সম্পর্ককে মেনে নেয়নি। তাদের মতে আফতাবের উদ্দেশ্য ভালো ছিল না। পরিবারের প্রবল আপত্তির মুখে শ্রদ্ধা এক কঠিন সিদ্ধান্ত নেন। তিনি পরিবার ছেড়ে আফতাবের সাথে থাকার সিদ্ধান্ত নেন। শুরু হয় তাদের লিভ ইন জীবন। প্রাথমিকভাবে সবকিছুই ঠিক ছিল, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে আফতাবের চরিত্রের একটি অন্ধকার দিক উন্মোচিত হতে শুরু করে। শ্রদ্ধার বন্ধুরা পরে জানিয়েছেন, আফতাবের মধ্যে প্রচণ্ড নিয়ন্ত্রণ করার প্রবণতা ছিল। সে শ্রদ্ধাকে তার বন্ধুবান্ধব, এমনকি পরিবারের সাথেও ঠিকমতো যোগাযোগ করতে দিত না। ভালোবাসার আড়ালে ধীরে ধীরে বাড়তে থাকে মানসিক এবং শারীরিক নির্যাতন। 23শে নভেম্বর ২০২০, এই দিনটি ছিল তাদের সম্পর্কের একটি কালো অধ্যায়। আফতাবের নির্মম প্রহারে আহত হয়ে শ্রদ্ধা মুম্বাইয়ের ভাসাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তিনি স্পষ্ট লিখেছিলেন, আফতাব আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করেছে এবং আমার দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। পুলিশ অভিযোগ গ্রহণ করে, কিন্তু কয়েকদিন পরই আফতাবের বাবা মায়ের হস্তক্ষেপে এবং আফতাবের বিয়ের প্রতিশ্রুতির বিনিময়ে শ্রদ্ধা সেই অভিযোগ তুলে নেন। তিনি হয়তো ভেবেছিলেন তার ভালোবাসা আফতাবকে শুধরে দেবে, কিন্তু তিনি জানতেন না যে হুমকি সে আজ থেকে ২ বছর আগে দিয়েছিল তা অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে। মুম্বাইয়ের দমবন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি পেতে ২০২২ সালের মার্চ-এপ্রিল মাসে তারা এক লম্বা ভ্রমণে বের হয়। তারা একসাথে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ায়। এই ভ্রমণের সময় তাদের সাথে অনেকেই পরিচিত হয়, যারা পরে জানান যে তাদের সম্পর্ক বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও তার মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা ছিল। এই ভ্রমণের পরই তারা সিদ্ধান্ত নেয় তারা আর মুম্বাই ফিরবে না। নতুন করে জীবন শুরু করার জন্য তারা বেছে নেয় ভারতের রাজধানী দিল্লিকে।
মে মাসের শুরুতে তারা দিল্লিতে এসে বিভিন্ন সস্তা হোটেলে থাকতে শুরু করে। অবশেষে 15ই মে তারা দিল্লির মেহরাউলি এলাকার ছাতারপুর পাহাড়িতে একটি ফ্ল্যাট ভাড়া নেয়। এই ফ্ল্যাটটি ছিল একটি ঘন বসতিপূর্ণ এলাকার ভেতরে, যেখানে প্রতিবেশীরা একে অপরের জীবনে খুব বেশি হস্তক্ষেপ করে না। আফতাব হয়তো জেনে শুনেই এমন একটি জায়গা বেছে নিয়েছিল। নতুন ফ্ল্যাটে ওঠার মাত্র 3 দিনের মাথায় 18ই মে তাদের মধ্যে আবার প্রচণ্ড ঝগড়া শুরু হয়। ঝগড়ার বিষয় ছিল সাধারণ, খরচ কে বহন করবে এবং সম্পর্কটির ভবিষ্যৎ কী। শ্রদ্ধা আফতাবকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু আফতাব তাতে রাজি ছিল না। কথা কাটাকাটি এক পর্যায়ে চরমে ওঠে। সেই রাতেই আফতাব শ্রদ্ধার বুকের উপর বসে পড়ে এবং 2 হাতে তার গলা এমনভাবে চেপে ধরে যে কয়েক মুহূর্তের মধ্যেই শ্রদ্ধার শরীর নিস্তেজ হয়ে যায়। তার অপলক চোখ দুটি খোলা ছিল, কিন্তু তাতে আর কোনো প্রাণ ছিল না। নিজের হাতে নিজের প্রেমিকাকে খুন করার পর আফতাব সারা রাত তার লাশের পাশেই বসে থাকে। তার মধ্যে কোনো অনুশোচনা বা ভয় কাজ করেনি। তার মাথায় তখন ঘুরছিল একটাই চিন্তা, কিভাবে এই লাশ গায়েব করা যায়। পরের দিন 19শে মে আফতাবের আচরণ ছিল একজন সাধারণ মানুষের কল্পনারও অতীত। সে সকালে ঘুম থেকে উঠে অনলাইনে খাবার অর্ডার করে। এরপর সে স্থানীয় বাজার থেকে 300 লিটারের একটি ডাবল ডোর ফ্রিজ কিনে আনে একটি ধারালো করাত, ব্লিচিং পাউডার এবং বিভিন্ন ধরনের রাসায়নিক। ফ্ল্যাটে ফিরে সে শ্রদ্ধার লাশ টেনে বাথরুমে নিয়ে যায়। এরপর বাথরুমের দরজা বন্ধ করে শাওয়ারের জল ছেড়ে দিয়ে সে করাত দিয়ে শ্রদ্ধার দেহকে 35টি ভিন্ন ভিন্ন টুকরোয় বিভক্ত করে। এই পৈশাচিক কাজটি করতে তার প্রায় 10 ঘন্টা সময় লেগেছিল। দেহাংশগুলো সে পলিথিনের প্যাকেটে ভরে এবং রক্ত পরিষ্কার করার জন্য রাসায়নিক ব্যবহার করে। এরপর সেই প্যাকেটগুলো সে নতুন কেনা ফ্রিজের ভেতরে থরে থরে সাজিয়ে রাখে। শ্রদ্ধার কাটা মাথাটিও ছিল সেই ফ্রিজের ভেতরেই। শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রুটিন। পরের 18 দিন ধরে প্রতিদিন রাত 2টার সময় সে একটি কালো ব্যাগ কাঁধে নিয়ে ফ্ল্যাট থেকে বের হতো। সেই ব্যাগে থাকত শ্রদ্ধার দেহাংশের কিছু অংশ। সে মেহরাউলির ঘন জঙ্গলের অন্ধকারে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় সে টুকরোগুলো ফেলে দিয়ে আসত, যাতে বন্য পশু পাখিরা সেগুলো খেয়ে ফেলে এবং কোনো প্রমাণ অবশিষ্ট না থাকে। এ পুরো সময়টা জুড়ে সে এমনভাবে জীবনযাপন করছিল যেন পৃথিবীতে শ্রদ্ধা নামে কারুর কোনোদিন অস্তিত্বই ছিল না। সে শ্রদ্ধার ফোন ব্যবহার করত, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বন্ধুদের মেসেজের উত্তর দিত, যাতে সবাই মনে করে শ্রদ্ধা বেঁচে আছে এবং নিজের ইচ্ছাতেই যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সে শ্রদ্ধার ক্রেডিট কার্ড ব্যবহার করে ফ্ল্যাটের বাকি ভাড়াও পরিশোধ করে। এই ভয়ঙ্কর কাজের মাঝেও সে ডেটিং অ্যাপে সক্রিয় ছিল এবং শ্রদ্ধার অনুপস্থিতিতেই ওই ফ্ল্যাটে অন্য মেয়েদের সাথে ডেটও করেছে। কয়েক মাস কেটে যায়। শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকার মেয়ের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে ক্রমশ চিন্তিত হয়ে পড়েন। তিনি আফতাবকে ফোন করলে সে বলতো শ্রদ্ধা ঝগড়া করে চলে গেছে এবং সে আর তার সাথে সম্পর্কে নেই। কিন্তু একজন বাবার মন এই সহজ যুক্তি মানতে রাজি ছিল না। অবশেষে অক্টোবর মাসে শ্রদ্ধার এক বন্ধু লক্ষণ নাদার বিকাশ ওয়াকারকে জানায় যে শ্রদ্ধার ফোন গত কয়েক মাস ধরেই গন্ধ। এই খবর পাওয়ার পর বিকাশ ওয়াকার নিশ্চিত হন যে তার মেয়ের সাথে খারাপ কিছু একটা ঘটেছে। তিনি নভেম্বরে দিল্লি পুলিশের কাছে আফতাবের বিরুদ্ধে তার মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে দিল্লি পুলিশ আফতাবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। প্রথম দিকে আফতাব অত্যন্ত ঠান্ডা মাথায় তার পুরনো গল্পটি বলতে থাকে। সে পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে শ্রদ্ধা নিজের ইচ্ছেতেই তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার কথায় একাধিক অসঙ্গতি ছিল। তদন্তের মোড় ঘুরিয়ে দেয় একটি ব্যাংক লেনদেন। পুলিশ দেখতে পায় 26শে মে, অর্থাৎ শ্রদ্ধার প্রত্যাগত নিখোঁজ হওয়ার বেশ কিছুদিন পর তার নেট ব্যাংকিং অ্যাপ থেকে আফতাবের অ্যাকাউন্টে 54,000 টাকা ট্রান্সফার করা হয়েছে। যখন আফতাবকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, সে এর কোনো সদুত্তর দিতে পারেনি। পুলিশ যখন আরও গভীরে তদন্ত করে, তখন তার ফোনের লোকেশন এবং অন্যান্য ডিজিটাল ফুটপ্রিন্ট তার বিবৃতির সাথে মিল ছিল না। ক্রমাগত জেরার মুখে আফতাবের আত্মবিশ্বাসের বর্ম ভেঙে পড়ে। অবশেষে সে স্বীকার করে নেয় যে সেই শ্রদ্ধাকে খুন করেছে। এরপর সে যা বর্ণনা করে তা ছিল এক অবিশ্বাস্য নৃশংসতার কাহিনী। আফতাবের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ মেহরাউলির জঙ্গল থেকে মানুষের হাড়ের 13টি টুকরো উদ্ধার করে। আফতাবের ফ্ল্যাটের বাথরুম এবং রান্নাঘর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে ওই হাড়গুলো শ্রদ্ধারই।
মামলাটি তখন সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়। আফতাবই খুনি। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এখান থেকেই জন্ম নেয় আরও গভীর কিছু প্রশ্ন, যা আজও অমীমাংসিত। অনেকের মনেই এই সন্দেহ দানা বাঁধে যে আফতাব কি একাই এই ভয়ঙ্কর কাজটি করেছিল। একজন সাধারণ চেহারার যুবক, যার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, সে কিভাবে এতটা ঠান্ডা মাথায় একটি দেহকে ৩৫ টুকরো করতে পারে এবং ১৮ দিন ধরে তা লোপাট করতে পারে। এ কাজটি করার জন্য যে ধরনের মানসিক স্থিরতা এবং শারীরিক দক্ষতার প্রয়োজন, তা কি একার পক্ষে সম্ভব? আফতাবের নার্কো এবং পলিগ্রাফ টেস্ট করা হয়। যদিও এই টেস্টের রিপোর্ট আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য নয়, কিন্তু তদন্তের স্বার্থে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জানা যায় টেস্টের সময় আফতাবের উত্তরে অনেক অসঙ্গতি ছিল। সে কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছে এবং কিছু ক্ষেত্রে তার বিবরণে পরিবর্তন এনেছে। কিছু ষড়যন্ত্র তত্ত্বে বলা হয় এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত থাকতে পারে। আফতাব হয়তো পুরো দোষ নিজের কাঁধে নিয়ে অন্য কাউকে বা কারা বাঁচানোর চেষ্টা করছে। তার পরিবার কি সত্যিই কিছু জানত না? তারা কেন তাদের ছেলের এমন হিংস্র আচরণের কথা জেনেও চুপ ছিল? তদন্তে একটি ড্রাগসের কোণও উঠে এসেছিল, যদিও পরে তা নিয়ে খুব বেশি অগ্রগতি হয়নি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আফতাব কি কোনো নেশার ঘরে এই কাজ করেছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো চক্র কাজ করছিল? এই সমস্ত প্রশ্নগুলো শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডকে একটি সাধারণ ক্রাইম স্টোরির থেকে অনেক বেশি জটিল করে তুলেছে। এটি শুধু প্রেম, প্রতারণার, খুনের গল্প নয়, এটি এমন এক রহস্য যার সবটা হয়তো কোনোদিনই মানুষের সামনে আসবে না। শ্রদ্ধা ওয়াকারের গল্পটি আদালতে হয়তো একদিন শেষ হবে, কিন্তু আমাদের সমাজে যে গভীর ক্ষত এটি তৈরি করে গেছে তা সহজে শুকানোর নয়। এই ঘটনাটি একটি মর্মান্তিক সতর্কবার্তা। এটি আমাদের শিখিয়ে যায় বিপদের সংকেতগুলোকে কখনো উপেক্ষা করতে নেই। একটি সম্পর্ক যখন সম্মানের পরিবর্তে অত্যাচারের রূপ নেয়, তখন সেখান থেকে বেরিয়ে আসার মধ্যেই থাকে প্রকৃত সাহসিকতা। এই ভয়ঙ্কর ঘটনাটি নিয়ে আপনার কি মতামত? একজন মানুষ কিভাবে ভালোবাসার মুখোশের আড়ালে এতটা ঘৃণা এবং নৃশংসতা লুকিয়ে রাখতে পারে? এই ঘটনা কি আধুনিক ডিজিটাল যুগের সম্পর্কের ঝুঁকিগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়? আপনার ভাবনাগুলো আমাদের জানান নিচের কমেন্ট সেকশনে। কালো ডায়েরির আজকের পর্ব যদি আপনার মনে এতটুকুও দাগ কেটে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে এই সচেতনতার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছয়। ভবিষ্যতে এমনই রহস্যময় এবং চাঞ্চল্যকর বাস্তব ঘটনার গভীরে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কালো ডায়েরির পরবর্তী পর্বে এমনই আরও একটি রহস্যময় বাস্তব ঘটনা নিয়ে আমরা ফিরে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।